আজ সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম। তো শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে আসলাম হসপিটালে। এটা হচ্ছে পিজি হসপিটাল আমরা বলে থাকি, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো এখানে প্রচণ্ড লাইনে দাঁড়িয়েছে, যদিও আমরা অনলাইনে টিকিটটা আগেই বুকিং দিয়ে রেখেছিলাম। তারপর আমরা যেখানে ডাক্তার দেখাতে আসবো, এটা হচ্ছে 6 তলায়। তো সেখানে এসে ডাক্তারের জন্য আমরা বসে আছি ওয়েটিং রুমে। তো তারপর আমি তোমাদেরকে জানাবো আমাদের কি হয়েছিল এবং কেনই বা আমরা গিয়েছিলাম। আমরা আসার পরে দুইজনই এতটা আপসেট ছিলাম, আর এত সকালে গিয়েছি 6টা বাজে, আর দুজনই না খেয়ে আর কি গিয়েছিলাম। আর তাদের তাদের কথাবার্তায় আমরা এতটা মর্মাহত ছিলাম যে এসে আর কোনো ব্লগটা স্টার্ট করার কোনো অবস্থাতেই ছিলাম না। যে একটা এত হায়ার এডুকেটেড মানুষ, একজন ডাক্তার, উনি কিভাবে এতটা বিহেভ করতে পারে। মিসবিহেভ বলবো আমি এটা, হ্যাঁ অবশ্যই মিসবিহেভ বলবো। কারণ একটা ডাক্তারের বিহেভের কারণেই কিন্তু একটা পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যায়। আবার একটা ডাক্তারের কারণেই একটা পেশেন্ট যতটা না অসুস্থ তার চাইতে বেশি অসুস্থ হয়ে পড়ে। আমি বলবো পার্সোনালি ভাবে যে আপনারা ডাক্তার, যে শ্রদ্ধেয় নচিকেতা বলেছিলেন যে ডাক্তার মানে তো সে ভগবান। হ্যাঁ, আপনাদেরকে ততটাই সেই রকম উচ্চ স্থান দেওয়া হয়, কারণ আপনারা আমাদের অসুস্থতাটাকে সুস্থ করে তোলেন। আর আপনারাও তো একটা সময় অসুস্থ হন, আপনারাও তো বুঝেন সেটা। আমি বলবো না সব ডাক্তার, কিছু কিছু আমাদের দেশের ডাক্তাররা আছে, তাদের বিহেভগুলা এত খারাপ, এবং একটা পেশেন্ট গেলে তার যে প্রবলেমগুলো সে ভালোভাবে এক্সপ্লেনই করতে পারে না। বুঝলাম আপনি অনেক ভালো ডাক্তার, আপনি অনেক ভালো অভিজ্ঞতা সম্পন্ন, আপনি অনেক কিছু, কিন্তু একটা পেশেন্ট যখন আপনার কাছে যাবে, তখন যদি আপনি তার কথাগুলো না শুনেন, তাহলে আপনি কতটা বুঝতে পারবেন আমি জানি না যে তার সমস্যাটা আসলে কি। হ্যাঁ, অল্পতে হয়তো বা আপনি বুঝতে পারেন, কিন্তু তার মনের যে একটা ভয় ঢুকে আছে তার প্রবলেমটার কারণে, সেই ভয়টা দূর করানোর দায়িত্বটাও কিন্তু আপনার। আপনার কিন্তু এতটাই নরম বিহেভ করতে হবে, বা তার সাথে এতটাই বন্ধুসুলভভাবে, বা একটা বাচ্চার মতো একটা পেশেন্টকে আপনার শুনতে হবে, কথাগুলো দেখতে হবে, তার প্রবলেমগুলো জানতে হবে। তার হয়তোবা সে একটা প্রবলেমের জন্য গিয়েছে, কিন্তু তার ভয়ের কারণে অন্যান্য অনেক প্রবলেমই দেখা দিতে পারে। আপনি যদি তার কাছ থেকে এই ভয়ের জিনিসগুলো শুনেন, এবং সে বলেও যদি নিজেকে হালকা মনে করে, এবং আপনি ডাক্তার হিসেবে যদি আপনি বলেন যে এটা আপনার ভয়ের কোনো কারণ নেই, এটা অল্পতেই সেরে যাবে, আপনি এত ভয় পাবেন না, এটা কিছু মেডিসিন খেলেই হয়ে যাবে, বা যেটা বড় পর্যায়ের সেটাও কিন্তু আপনারা কিছু একটা বলে সান্ত্বনা দিতে পারেন। কিন্তু সেটা না করে কেন আপনারা এই পেশেন্টগুলোর সাথে এতটা মিসবিহেভ করেন, এতটা রাগ দেখান, জেদ দেখান, তাদের কথাই শুনতে চান না। হ্যাঁ, আমরা সরকারি মেডিকেলে এর জন্যই যাই, একটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এবং ভালো একটা ডাক্তার দেখানোর জন্য। বাহিরে কোথায় কোন চেম্বারে বসে, কোথায় কি হয় সেটা আমরা শিওরলিভাবে জানি না বলেই, ভালো একটা ট্রিটমেন্টের জন্যই কিন্তু আমরা সেখানে শরণাপন্ন হই। আর আমাদের দেশে কজনারই বা সাধ্য আছে যে প্রাইভেটে বা আপনাদের আলাদা করে চেম্বারে দেখানোর। তো আমি যারা এই রকম রাগচটা ডাক্তাররা আছেন, তারা অবশ্যই একটু রুগীদের প্রতি খেয়াল রাখবেন, যাতে এরকম মিসবিহেভ আর কোনো পেশেন্টের পেতে না হয়। এটা যে কতটা মর্মাহত সেটা আজকে আমরা বুঝতে পেরেছি। দয়া করে আপনারা এরকম বিহেভ
কোনো পেশেন্টের সাথে করবেন না। একটা পেশেন্টের একটা শারীরিক যখন অসুস্থতা হয় তখন সেই পেশেন্টটা মানসিকভাবেও কিন্তু অনেকটাই ভেঙে পড়ে। ওনার যা মনের কথাগুলো থাকে তা কিন্তু সব কিছুই আপনাকে বলতে চায়, এবং আপনারা যখন ডাক্তার হয়ে যান বা এমবিবিএস কমপ্লিট করেন তখন কিন্তু আপনারা শপথও করে নেন যে আপনারা রুগীর সাথে ভালো একটা বন্ডিং তৈরি করবেন। অনেক সময় অনেক রোগী আছে যে ডাক্তারের ব্যবহারে কথায় রুগী অর্ধেকটা কেন অনেকটাই সুস্থ হয়ে যায়। তো আপনারা যদি সেই শর্তগুলো নাই মেনে থাকেন তাহলে আপনারা কেন বসেন সরকারি হসপিটালগুলোতে, কেন আপনারা চেম্বার খুলে বসেন যদি রুগীকে আপনারা টাইমই না দিতে পারেন, রুগীর কথাগুলোই না শুনতে পারেন? তো যারা এরকম ডাক্তাররা আছেন তাদেরকে আমি বলবো আরেকটু রোগীর প্রতি সদয় হন এবং তাদের কথাগুলো শুনুন, তাদের কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, তাদেরকে একটু সময় দিন, তাদেরকে আশ্বস্ত করুন, আস্থা দেন, ভরসা দেন, যাতে পরবর্তীতে আপনাদের কাছে আবার সে যাওয়ার একটা ভরসা পায় এবং সে সুস্থ হওয়ার একটা মনোভাব নিয়ে আপনাদের কাছ থেকে ফিরে আসতে পারে। তো এই ছিল আজকের ব্লগ। তো ভাবলাম বিকালবেলা একটু নুডলস করি, ওকে দুপুরবেলা খাইয়ে রেডি করে বের করে দিয়েছি এবং রাতের রান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি যাতে ও এসে খেতে পারে। যেহেতু আমাদের ওখানে গিয়ে তেমন একটা কোনো কাজেই আসে নাই, তাই আমরা একটু চেষ্টা করছি বাইরে ডাক্তারকে দেখানোর। তোমরা হয়তো বা আমার এই কথাগুলোর মধ্যে দিয়েই বুঝতে পারছো যে ডাক্তারের উপর আমাদের কতটা রাগ ক্ষোভ জন্মিয়েছে, আর কেনই বা জন্মাবে না বলো? এরকম বিহেভ পেলে কার না এরকম রাগ ক্ষোভ হবে যে আমরা এতটা আশা করে গিয়েছি যে হয়তো বা ভালো কিছু হবে। গভর্নমেন্ট মেডিকেলগুলোতে তো অবশ্যই ভালো ডাক্তাররা বসেন, কোনো ডাক্তার বলতেই খারাপ সেটা আমি বলবো না, সব ডাক্তার ভালো, কিন্তু কিছু কিছু ডাক্তার আছে যে তাদের বিহেভগুলো এরকম। আর সব ভালো ডাক্তার বলতে এটাই বোঝাতে চাচ্ছি তারা তো একটু বড় মাপের ডাক্তার হয়েই থাকে, সব ডাক্তাররাই ভালো। তো আমরা এটার এই প্রবলেমটার জন্য কোন ডাক্তার দেখাবো সেটা আইডেন্টিফাই ভালো মতো না করতে পেরেই আমরা সরাসরি মেডিকেলে চলে গিয়েছিলাম। তো এখানে এরকম একটা বিহেভ পেয়ে আমরা সত্যি খুব মর্মান্তিক, খুব আশাহত হয়ে আছি। তাই আর কি করা যায়। তো ওকে দুপুরে খাইয়ে ও ওর বিজনেসের কাজে বের হয়ে গিয়েছে, আর আমি বিকালবেলা সব রান্নাগুলো কমপ্লিট করে দুই ভাই বোনের জন্য একটু নুডলস রান্না করছি, যেটা হয়তো বা একটু মেন্টালিভাবে একটু ভালো রাখবে। আর নুডলস তো এরকম কালারিং আমার খুব পছন্দ, আর জানো আমি ডিম পছন্দ করি না নুডলসে দেওয়াটা, তারপরও আজকে ডিম দিয়েছি, যেটা একটু প্রোটিনেরও দরকার আছে শরীরের, কারণ আজকে তেমনভাবে কোনো খাওয়া দাওয়াই করা হয়নি। সারাটা দিন আমাদের দুজনেরই খুব আপসেটভাবে কেটেছে আর খুব টেনশন ছিল। আমি একটু সিক হলে যেমন ও খুব টেনশন করে, ও একটু সিক হয়ে পড়লে আমিও বেশ টেনশন করি। তো আর ভাতটা বসিয়ে দিলাম এখন, ও আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে। আর এদিকে আর নুডলসটা দারুণ হয়েছিল, আমরা দুই ভাই বোন একসাথে খেয়ে খুবই এনজয় করছিলাম। আর তো দেখতেই পারছো লুকটাও কত সুন্দর হয়েছে, তাই টেবিলে এটাকে ঢেকে রেখে আবার চলে আসলাম আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। তোমরা চাইলে পাউডার দুধটাকেও এভাবে গুলিয়ে নিতে পারো, অথবা লিকুইড দুধটাও নিতে পারো, কিন্তু এখানে আমি পাউডার দুধটাই 1 লিটারের পানির সাথে এভাবে গুলিয়ে নিয়েছি। তারপর দিয়েছি এখানে আমি তেজপাতা, 2টো এলাচ, অবশ্যই এলাচগুলো মুখ ফাটিয়ে দিবে, না হলে কিন্তু স্মেলটা ভালো মতো বের হবে না। আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি। তো এটা ভালোভাবে যখন হয়ে যাবে, যখন এটার স্মেলটা বের হওয়া শুরু করবে, তখনই বুঝবে যে এই মশলা থেকে আর স্মেল বের হওয়ার কিছু নেই। আর অবশ্যই লবঙ্গটা দেওয়ার চেষ্টা করবে। আর দেখো জাল দিতে দিতে দুধটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে, আর এখান থেকে এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, তাই আমি এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি।
এর কারণে যে হচ্ছে খাওয়ার সময় মুখে পড়লে খুব খুব বাজে লাগে। তারপর এখানে আমি চিনি দিয়েছিলাম, সেটা সরি আমি দেখাতে পারলাম না, তোমরা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিও। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি আর একটু গুঁড়ো দুধ এখানে অ্যাড করেছি। তো আমার কাছে যেহেতু হ্যান্ড মিক্সারটা নেই, তাই আমি এটা দিয়ে সুন্দরভাবে একটু কি বলে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যার কারণে খুব সুন্দর ফেনা ফেনা হয়ে উঠেছিল এবং দেখতেও বেশ ভালো লেগেছে। আর এখন স্মেলটা খুবই সুন্দর। আর এখন আমার বাকি কাজটা করার জন্য এটা প্রস্তুত হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ দুধটা আমি একদম অর্ধেকই নিয়ে এসেছি। আর এই সময়ই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। এটা দিয়ে কি বানাবো, হ্যাঁ বাকরখানি। এখানে আমি আজকে ছোট ছোট বাকরখানি নিয়েছি। সব সময় আমি বড় বাকরখানিটাই, যেটা চিনি ছাড়া, সেটাই ভিজিয়ে খেয়েছি ছোটোবেলা। আম্মু হচ্ছে এটা করতো ঈদের সময়। আসলে পুরন ঢাকার এই রেসিপিটা আমার খুবই পছন্দের। তো ও নিয়ে এসেছিল ছোট ছোট বাকরখানিগুলো, বলল যে এগুলো দিয়ে ভিজিয়ে দাও। তো ওই বড়গুলো দিয়ে ভিজালে হচ্ছে খুব নরম হয়ে যায়, কেটে কেটে উঠানো মানে একদম আস্ত চিতই পিঠার মতো উঠানো যায় না। তো এটা দিয়ে ভিজিয়ে খেয়ে দেখব, আসলে এটাও খুব সুন্দর হয়। কিন্তু আমার এখানে আজকে দুধের মাপটার কারণে আমি তো কখনো ভিজাইনি, তার কারণে একটু কম বেশি হয়ে গিয়েছিল। কিন্তু আমার এখানে যতটুকু পরিমাণে বাকরখানি নিয়েছে, এখানে প্রায় 2 কেজির মতো 2 কেজির মতো হচ্ছে দুধ লাগবে, না হলে এটা হবে না। তো তারপর আমি একটা মগে কিছুটা হচ্ছে একটা কাপে কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর এখনও কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করিনি, এটা কিন্তু অন করাই আছে। তো এটা এতক্ষণে হচ্ছে একটু মানে ভিজতে থাকুক যতটুকু এটার ভেতরে যায়। আর যদি তোমরা একটু হার্ড হার্ড খেতে চাও তাহলে কিন্তু এটা দিয়ে ভিজিয়ে খেতে পারো। আর যদি একদম সফট বা ভেঙে গেলেও সমস্যা নেই এরকম কিছু খেতে চাও, তাহলে কিন্তু তোমরা যেটা হচ্ছে চিনি ছাড়া বাকরখানি হয় সেটা দিয়ে খেতে পারো। আর আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিলাম এর জন্যই, যাতে একটু ঘন ঘন হয় আর হচ্ছে দেখতেও বেশ সুন্দর হয় আর খেতেও বেশ মজাদার লাগে। তোমরা এখানে কিশমিশ ইউজ করতে পারো, বাদাম ইউজ করতে পারো, যেহেতু ওর এগুলো পছন্দ না তাই আমি এখানে এগুলো দিলাম না। দেখো এখন ভিজে কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা টসটসে হয়েছে, আসলে খুব সুন্দর লাগছে। আর এটা ফ্রিজে ছিল, ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম। আর খেতেও হয়েছিল দুর্দান্ত টেস্টি। তোমরা উপরে সাজানোর জন্য বাদাম দিয়ে দিতে পারো। তারপর তো হচ্ছে কাটতেই পারছিলাম না আমি, কারণ ভেতরটা এখনও সম্পূর্ণ ভিজে ওঠেনি। তাই বললাম যে তোমরা কিন্তু হচ্ছে 2 কেজি দুধের মধ্যে এটা ভিজিয়ে নিও, তাহলে একদম পারফেক্ট হবে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো এবারের ঈদে আমার মনে হয় এরকম একটা ডেজার্ট অবশ্যই তোমরা সহজে শর্টকাটে বানিয়ে ফেলতে পারো। খুব সুন্দর একটি ডেজার্ট হবে এবং ইউনিক একটা ডেজার্ট হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হাসি খুশি থেকো সব সময়। তারপর আমি চলে আসলাম শাওয়ার নিয়ে, যেহেতু অনেকগুলো কাজই করেছি তাই শাওয়ার নিয়ে একটু রাতের যে স্কিন কেয়ারটা সেটা একটু করে নিচ্ছি। আর আমরা এই ডিমের এই যে আঁকাবাঁকা কৌশলী, এটা অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছিলো ও সেদিন। আমি বলছিলাম কেন তুমি এটা নিয়ে আসলে, এটা তো ওখানে একটা ঝামেলার কারণ হয়ে গেছে, কারণ অনেক সময় ডিম যদি বেশি হয়ে যায় একটার উপর আরেকটা রাখতে যাই, তখন কিন্তু এই ডোরটা লাগানোর সময় হচ্ছে ডিমটা ভেঙে যায়, এই একটা প্রবলেম। আর টেনশনে দেখতেই পারছো আমার ফেসের কি অবস্থা, একদম 12টা বেজে গেছে। যে আসলেই ওর এই প্রবলেমটার জন্য আমি খুবই টেনশনে আছি। প্লিজ তোমরা সবাই দোয়া করো যাতে আমরা এই প্রবলেম থেকে অতি সহজেই বের হয়ে আসতে পারি। তো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এখন আমি বই নিয়ে বসে পড়লাম। আর বই পড়তে পড়তে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর বইটা নিয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছি যে এই বইটাও আমার গিফটে পাওয়া, যেটা আমার হাজব্যান্ডের কাছ থেকে। সত্যি আমি যে আর কত বই পাবো ওর কাছ থেকে এর কোনো হিসেব নেই। তো এটা খুবই কম পড়া হয়েছিল, তাই এই বইটাই আজকে পড়ে
পড়তে পড়তে রাতে হয়তো বা ঘুমানো হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আনন্দ থেকো, আর সব সময় স্মাইল করো সব সময়।